গর্বিত হয়ে গেছে। আমি বা কেন পৃথিবীতে স্বস্তি পাচ্ছি না? কি এমন এক সমস্যা, অন্য কাউকে বলে যে দুটো পরামর্শ চাইব। এলাকায় কারেন্ট এসছে, সে কত শুধুমাত্র টাকার অভাবে আজ পর্যন্ত আমার বাড়িতে বাতি জ্বলল না। জেলে কত কষ্ট করি না রাতে পড়াশোনা করতে হয়। পঞ্চায়েত প্রধান বলল, তোমার বাড়ির চারধারে তো কোনো বাড়ি নেই, ওখানে লাইন নিতে গেলে আন্দুলিতে নতুন পোস্ট বসাতে হবে। সে খরচ তো আমাকেই দিতে হবে। বাইরে যাওয়ার মতো কোনো ভালো শাড়ি নেই, সেই জন্য বাপের বাড়ি পর্যন্ত যেতে চায় না আজকাল। আসলে টাকা না থাকলে মানুষ তাকে কুকুর বিড়াল মনে করে। মলয়ের বউ ওদের বাড়িতে গেলে ভালো করে প্রশ্ন পর্যন্ত বলে না, অথচ ওই মলয় আমার সেই কোন ছোটবেলার বন্ধু। কতদিন মন্ডলদের পুকুর থেকে গামছা ধরাধরি করে মাছ ধরে খেতে। আসলে টাকা মানে সম্পদ, টাকা মানে নিরাপত্তা, টাকা মানে সুখ, সমৃদ্ধি, আনন্দ। অনেক বড় বড় আদর্শের কথা বলা যায়, বাস্তব না। আব্বুর কথা কোনো যুক্তি নেই। আব্বু মানে প্রাচীন ধারার এক মানুষের আধুনিক জীবনের প্রতি অর্থহীন সন্দেহের একটা সিম্বল। এরা নিজেরা জীবনে কিছু করতে পারবেন না, অন্য কেউ করতে দেবেন না। আব্বু যা খুশি ভাবে ভাবুন, আমি আমার তুমি মুখটা ভাত কেন না? আজ বড্ড খাটনি গেছে তোমার না? এই অসময় তো রান্না করতে হলো। আপু ভাত খেয়েছে না? এত রাত হয়ে গেল, আপনি এখনো খেলেন না? বললেন শরীর খারাপ। আমার মনে হলো শরীর না, মন। আমার বলায় তো কোনো কাজ হলো না। তুমি গিয়ে একবার সাদাসাদি করলে যদি, সেই কতদিন পর বাড়িতে একটু মুরগির মাংস। মুরগির মাংসকে তো উনি খুব পছন্দ করেন। পুরো মানুষটাই যদি না খায়, ও খাবার আমি মুখে তুলি কি করে? বসে রইলে যে ও আপু যখন একবার ক্রোধ ধরেছে, কিছু বলতে গেলে একটা কিছু সূত্র ধরে আমাকেই ওকে 5 কথা শুনিয়ে দাঁড়িয়ে কেন? বসে না, দুর্দান্ত কথা বলি। ও মা মাংসটা যে রেঁধেছে না, তাই বাবা এই জামা প্যান্ট সব পছন্দ হয়েছে তো? হয়েছে মানে হেপি হয়েছে। তুমি এত সুন্দর মাপ বুঝলে কি করে? মনে হচ্ছে যারা আমার জন্যই তৈরি সব। রেগুলার এক জামা কাপড় পরে কলেজে যেতে হয়। লোকে বড় তুচ্ছ ছিল, কিন্তু কাল আমি কলেজে গিয়ে সবাইকে দেখিয়ে দেবো আমারও থাকতে পারে। বটেই তো, চিরটা কাল কি আমরাই খালি অন্যের ভালোটা দেখে যাবো? হ্যাঁ, রোজ একটা করে নতুন জামা দেখিয়ে হ্যাঁ, অন্য কেউ পারবে না, কিন্তু আমি পারবো। কয়েকদিন পর কলকাতার সবচেয়ে বড় দোকান থেকে আরো খান কত নতুন জামা তোমায় নিয়ে গেল। সত্যি বলছি আপু? হয়েছে ঠিক তোমার আপু দিব্যি আছে। একবার গো ধরলে আপু হ্যাঁ, কলেজে যাওয়ার পথে মসলিন্দপুর স্টেশনের সামনে যে দোকানটা আছে না? কোন দোকান? মোবাইল কেয়ার। ওই দোকানে একটা স্মার্টফোন আছে, ব্যাপক ফোনটা। দাম জিজ্ঞাসা করতে বললো, দাম করে কি হবে, কিনবার মূল্য আছে তোমার? বড় গায়ে লেগেছিল কথা। আজও আমি কলেজে যাওয়ার পথে তাকিয়ে থাকি ওই দোকানটা, না
স্মার্টফোনের দিকে না, মালিকের দিকে এত রাগ হয়। পরে বুঝি আমার রাগ করাটা বোধহয় ঠিক হচ্ছে। সকালটা খালি হতে দাও একবার, আমি নিজে তোমার সঙ্গে গিয়ে ওই স্মার্টফোনটা তোমায় আমি কিনে দেবো। সত্যি বলছো আপু? আর কি চাই খালি বলো একবার, দাম কথা ভেবো না। তাহলে একটা ল্যাপটপ কিনে দেবে? এটা কোনো ব্যাপার? বললাম না সকালবেলা খালি হতে দাও। মা শুনলে আপু আমাকে ল্যাপটপ কিনে দেবে। হ্যাঁ যাক, নানুকে বলে আসি। নানু, নানু, আপু আমাকে ল্যাপটপ কিনে দেবে। নানু। কি দীপু, তোমার নতুন শাড়িগুলো কেমন হয়েছে তা তো বললে না। কি বলো, তুমি ঘুম মেরে আসো যে? না, আর বড্ড ধকল গেছে তোমার উপর দিয়ে। কোথায় পেলে? কি? ঠিকই বুঝেছো। ও আলাদিনের আশ্চর্য প্রদীপে হাত বসে গো। সত্যি করে বলো কোথায় পেলে? আবার সত্যি কথা? আপনি তো বলে যা ঝাড় খেয়েছি, শুধু মারতে বাকি রেখেছি। যে কথা না বললে বলো কি করে অতগুলো টাকা পেলে? আগে বলো, আগে বলো, কাজ করবে না? আমি তোমার কোনো কাজে কোনোদিনও বাধা দিয়েছি? সে কথা নয় গো দীপু, একদম অন্য ধরনের কেস, তাই বলতে পারো ভয় পায়। আমি জানি তুমি কখনো খারাপ কাজ করতে পারো না। সমস্যাটা তো সেখানে, কাজটা ভালো করলাম না খারাপ করলাম তা তো ছাই আমার নিজের কাছে নিজে ক্লিয়ার না। না বলো। আমি আমার অতীত বেঁচে দিয়েছি। মানে এসব কি বলছো তুমি? বুঝলে না মা? তার মানে আপু আমাদের জীবনে জায়গা নিতে গেছে, তা সব সব বিক্রি করে দিয়েছে। তার মানে আমাদের গতকাল, গত পরশু, গত মাস, বছর সব বিক্রি করে দিয়েছে তোর বাবা? আপু তার মানে ছোট মামা বিয়েতে যে কি দারুণ আনন্দ আমরা করছিলাম, সব ভিডিওতে চলে আছে। সেই সময় তুমি নানির মারা যাওয়ার কষ্টটা, সেসব তাহলে চিরকালের জন্য আমাদের স্মৃতি থেকে ডিলেটেড হয়ে গেল। না 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 না, আমি আমার অতীত কিছুতে দেখবো না। আমি আমার অতীত কিছুতে দেখবো না। আমি আমার অতীত কিছুতে দেখবো না। বাবা তুমি এরকম করছো? ঠিক আছে ঠিক আছে, তুমি বিক্রি করতে হবে না, তোমার অতীত বিক্রি করতে হবে না। আপু, আপু, তার মানে তো তুমি তোমার স্কুলে যাওয়া বিক্রি করে দিয়েছো? বাবা, ছোটবেলায় তোমার বাবার কোলে করে যে ঘুরে বেড়াতে, তাও দিয়েছি বিক্রি করে। তোমার মায়ের বুকের দুধ খাওয়া, তাও দিয়েছে বিক্রি বাবা, করে। কি বাজে লোক! একদিন মনে করতাম তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এ তুমি কি করলে? এখন তো মনে হচ্ছে তুমি এই পৃথিবীর নিকৃষ্টতম বাবা, নিকৃষ্টতম বাবা, নিকৃষ্টতম আজকে আমি খুব খারাপ করেছি না? তোমার সব কাজে আমার সায় আছে। আবার সেই এক যান্ত্রিক উত্তর। তোমরা কেউ কেন বুঝতে চাইছো না? অতীত যার কোনো ব্যবহারিক গুণ নেই, যার কোনো কাজে লাগে না, সেই শরীরহীন অতীত পেয়েছে। কত টাকা পেয়েছি জানো? তোমার আমার জীবন স্বচ্ছন্দে কেটে যাবে, যেসব ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা নেই। এমন সুযোগ কেউ ছাড়ে? সারা জীবন কি পেয়েছি আমরা? ঈদের সময় মাত্র একখানা শাড়ি কিনে দিতে আমার জীবন বেরিয়ে যায়, যেসব পেছনে খরচ আমি কোনোদিনও চালাতে পারিনি। বুড়ো বাপটাকে করে দিল ভালো করতে দিতে পারিনি। শেষ পর্যন্ত বাড়ি পিঠেটাও হাত করতো। তার চেয়ে কি এই ভালো নয়? সুযোগ যখন পেয়েছি দু হাত ভরে কামিয়ে নিলাম।
এই অবাস্তব জিনিসের বাস্তব মূল্য যে এত বেশি তা আমার জানা ছিল না। দেখুন দেখুন, বলো না, তুমি তোমার অতীত দেখবে। তুমি যা বলবে তাই করবো। জানো জানো, ভবিষ্যৎ বিক্রি করলে আরো আরো টাকা দেবে বলেছে। তাই ভাবছি যিশুর ভবিষ্যৎ বেঁচে দেবো। তুমি সব কি বলছো? তুমি যদি একবার মত দাও তো কালই যিশুর ভবিষ্যৎ বেঁচে দিয়ে ওর ভবিষ্যৎ নতুন করে গড়ার কাজে মন দিতে পারবো। আমি আমার ভবিষ্যৎ কিছুতেই বেচবো না। যিশু, আমি আমার ভবিষ্যৎ কিছুতেই বেচবো না। যিশু, আমি আমার ভবিষ্যৎ কিছুতেই বেচবো না। আমি আমার ভবিষ্যৎ কি বাজে লোক। যিশু, আমি আর তোমাদের সাথে থাকবো না। যিশু, যিশু, আমি আর তোমাদের সাথে থাকবো না। যিশু, আমি আর তোমাদের সাথে থাকবো না। যিশুর বাবা শুনছো? তোমার আব্বু আর নেই গো, তোমার আব্বু আর নেই। চিৎকার করছে কেন? কি হয়েছে? তোমার আব্বুর ইন্তেকাল হয়ে গেছে গো, উনি আর নেই। আরে কি বলছিস দেখু? এদিকে এসো তো, এদিকে এসো। আরে হারিকেনটা ধর না। হ্যাঁ, কিরকম নিচে হয়ে গেছে আপুর চেয়ারটা। মুখে গ্যাসটা তো উঠছে। ওরে আমার আপুরে, ওরে আমার আপু। আস্তে আস্তে পরবর্তী তারা চাকাতে হবে না। তোমার আব্বু সুইসাইড করেছে, গা বরফের মতো ঠান্ডা। ওরে আমার আপুরে। এটা একটা শিশি, এ তো কীটনাশকের শিশি। ওরে আমার আপুরে। তার মানে পুরো শিশিটা আপু। ওরে আমার আপুরে। সব 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 আমার পাপের ফল। ওরে আমার আপুরে, ওরে আমার আপুরে। যতই যন্ত্রণা, দুঃখ, দারিদ্র থাকুক, জীবন এক আশ্চর্য সম্পদ। তবু কেন মানুষ স্বেচ্ছায় মরে? তবে কি জীবনের মতো মৃত্যু মধুর? না, সবই দুর্বোধ্য, অর্থহীন, জটিল। মনে হয় জীবনটাই বোধ হয় অবান্তর, এর কোনো মানে নেই। আপনার পূর্বতন পিতার মৃত্যু আর সন্তান যিশুর নিরুদ্দেশ হওয়া তো দেখছি আপনাকে দার্শনিক করে দিয়েছে মিস্টার সিকান্দার। সো আনন্দ ইত্যাদি হৃদয়ভিত্তিক কাজ আর যে আপনাকে মানায় না। ডোন্ট ফরগেট, আপনার হৃদয় কিন্তু আপনি আমাদের কাছে বন্ধক রেখেছেন। আপনারা হঠাৎ কি করে হাজির হন বলুন তো? সাহেলাবাদ সিকোয়েন্সের লোকেরা যে কোনো সময় যে কোনো জায়গায় হাজির হতে পারে, আর হাজির হয়ে তাদের দালালদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যাকে বলুন স্যার, এই মুহূর্তে আপনার প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই তো। আপনার পূর্বতন পিতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সুতরাং এই মুহূর্তে একটা ডেথ সার্টিফিকেট জমা করাটা আপনার সব থেকে বড় প্রবলেম। এই স্যার, আপনার আব্বুর ডেথ সার্টিফিকেট। চিন্তা করবেন না, সাহেলাবাদ সিকোয়েন্স আপনার পূর্বতন আব্বুর সৎকার্যের সমস্ত ব্যবস্থা করবে। মানে আমাদের দালালরা যা যা সুবিধা পেয়ে থাকে আপনিও তা সবই পাবেন।
কিন্তু একজন বিস্ময়কর মানুষ। আপনি তার চেয়েও বেশি বিস্ময়কর। অথবা আমরা দুজনেই বিস্ময়কর মানুষ, না না ভুল। অথবা আমরা দুজনেই বিভ্রান্ত, তাই বিভ্রান্তি কাটাতে বারবার অর্থহীন শব্দের আশ্রয় নিয়ে নিজেরাই নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছি। এক জীবনে নিজের ভার ভার মৃত্যুর শোকে আমরা প্রতিটি মুহূর্ত কাটাতে থাকি। চমৎকার আন্দোলন, চমৎকার। কোনটা স্যার, আমরা না আমাদের মৃত্যু শোক? শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য সুখের প্রসঙ্গ থেকে বারবার করে যাওয়া। জানি, এবার একটা অন্য প্রসঙ্গে আলোচনা করা যাক। আপনার ব্যাংকে আরো 1 লক্ষ টাকা কমিশন হিসেবে জমা পড়েছে। কিসের কমিশন? আমি তো আজকে আপনাদের কাছে বিক্রি হওয়ার জন্য পাঠাইনি। পাঠাননি মানে? আপনার ওই টালিগঞ্জের বড়লোক বন্ধু মলয় মুখোপাধ্যায়, তিনি তো তার গোটা পরিবারে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান একসঙ্গে আমাদের কিনেছে দিয়েছেন, আর তাও মাত্র 20 লক্ষ টাকার বিনিময়ে। আশ্চর্য, ওকে তো শুধুমাত্র প্রসঙ্গটা বলেছিলাম, ভেবেছিলাম ও হয়তো ব্যাপারটা বিশ্বাসই করবে না। আপনার বন্ধু আপনার থেকে অনেক বেশি স্মার্ট। চমৎকার, অদ্ভুত। স্যার, কোনটা স্যার, আপনার কমিশন নেওয়াটা নাকি আমাদেরকে আপনার বন্ধু ওর যাবতীয় অবাস্তব বা বিমুক্ত সম্পত্তি হস্তান্তর করা? মলয় আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস পর্যন্ত করলো না। উনি তো আমাদের কাছে গোটা ব্যাপারটাই চেপে যাচ্ছিলেন, কিন্তু আমাদের রেসপেক্টেড চিফের জেরায় সবকিছু সবিস্তারে বলতে বাধ্য হলেন। তবে উনি একটা অনুরোধ আমাদের খুব করেছে, যে বিষয়টা যেন কিছুতেই আপনাকে না জানানো হয়। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো আপনারা ওর বারবার অনুরোধ করা সত্ত্বেও ওর সঙ্গে কি চমৎকার বিশ্বাসঘাতকতা করলেন। আচ্ছা, কোনটা বেশি চমৎকার, আপনার বন্ধুর অনুরোধ না আমাদের বিশ্বাসঘাতকতা? দুটোই, কারণ দুটোই চরম বিশ্বাসঘাতকতা। না, ভুল। পেশাগত দিক থেকে আমরা উভয় পক্ষই সমান সৎ। আমার সৎ বিশ্বাসঘাতক বন্ধুকে অন্তত একদিক থেকে ভীষণই লাকি, কেননা নিশ্চিত ভাবে ওর কিচেনের পেছনে কোনো কোণে একটা কীটনাশকের শিশি ঝোলানো ছিল না। ও আরো লাকি, ওর বাবা অনেক আগেই গত হয়েছে। মলয় বাবুর 2 তরতাজা পুত্র কিন্তু এখনো জীবিত। মানে আপনাদের সারা আসলে কি চাইছে বলুন তো? খুবই পরিষ্কার, সমস্ত অতীত কিংবা ভবিষ্যৎ সংকুচিত করে এবং পরিশেষে তা ধ্বংস করে আমাদের মাননীয় সাহেব কেবলমাত্র একটা চূড়ান্ত অস্থির বর্তমান তৈরি করতে চান। কিন্তু কেবলমাত্র চূড়ান্ত অস্থির বর্তমান তৈরি করে আপনাদের মিস্টার শাইলক আখেরে কি করবে? চুষে চেপড়ে করা ফেলবেন, ইচ্ছে মতো অণুবোমা পরমাণু বোমার নির্ভেজাল পরীক্ষা চালাবেন, আর প্রত্যেকটা পরীক্ষার কেন্দ্রস্থল হবে কোটি কোটি অসহায় দুস্থ অবুদ্ধ ঘনবসতিপূর্ণ মানুষের শহর, নগর, বন্দর, লোকালয়। এইভাবে অতি দ্রুত আমাদের মাননীয় সাহেব গোটা পৃথিবীটার ভারমুক্ত করবেন। অদ্ভুত। কোনটা স্যার, আমাদের পরম পিতা নাকি ওই ভারমুক্ত পৃথিবী? পৃথিবীটাকে ভারমুক্ত করা এই অতীব চমৎকার পরিকল্পনাহীন পরিকল্পনাটা। কবরখানা। আমি এখানে কেন? তবে কি জীবন খুঁজতে খুঁজতে আমি
মৃত্যুরই খোঁজ করছি। আমি কি জীবন খুঁজতে খুঁজতে আমি মৃত্যুরই খোঁজ করছি? আপনার এখানে কি চাই? যিশু, আমি তোমার বাবা। তুমি কি আমার চিনতে পারছো না? মৃতের সাথে জীবিতের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্বাস করো, আমি তোমার ভবিষ্যৎ তোমাদের কাছে বিক্রি করিনি। ঘরে চলো বাবা, তোমার মা তোমার জন্য। কি বাবা, তুমি এত তাড়াতাড়ি কিভাবে এত বড় হয়ে গেলে? কেননা আমি যে কারোর কাছে বিক্রি হয়নি। মাত্র একদিনের ভেতর তুমি এত বড় হয়ে গেলে? একটা দিন কখনো কখনো 100 বছরের সমান হয়। কিন্তু তোমার 100 হলে তো আমি এখন মৃত সিকান্দার। না, ভুল। আপনি জীবিতও নন, মৃতও নন। আপনি এখন সাইলকের সাম্রাজ্যে, আর সাইলকের সাম্রাজ্যে শুধুই বিকৃত, শুধুই বিকৃত, শুধুই বিকৃত। আব্বু! আব্বু! আমি জানি আপনি আমার উপর অভিমান করে আত্মহত্যা করেছেন। এবারের মতো আমায় ক্ষমা করুন। তুমি আর তোমার নও বাবা, তুমি নিজেকে বিক্রি করে দিয়েছো, তাই ক্ষমা চাইবার অধিকার আজ আর তোমার কাছে নেই। তোমার কাছে আছে শুধুই কাল হরণের কাল। কিন্তু আর কতকাল কাল হরণ করবো? অনন্তকাল। যার কাছে অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, নেই আত্মা অস্তিত্ব, তার কাছে পড়ে থাকে শুধুই নিষ্পড়া কাল। এই কাল হরণের কালকে আমি ভেঙে ফেলতে চাই আব্বু। বলো পুত্র, কিন্তু আরেকটু তুমি কি তোমার তুমি তো আমারই সত্তা, আত্মা। তুমি আমায় রক্ষা করো, মুক্ত করো আমাকে। আমি তো মুক্ত আত্মাই ছিলাম, তুমি নিজের হাতে আমাকে বিক্রি করে দিয়েছো। আর কোন বিকৃত আত্মা কাউকে মুক্ত করতে পারে না। তাহলে আমি বেঁচে আছি কি জন্য? কে বলি আমি বেঁচে আছি? অর্থনৈতিক স্বাধীনতা তোমাকে দৈহিকভাবে না মেনে বেঁচে থাকবার স্বাধীনতা দিয়েছে। হায় সিকান্দার, হায় সিকান্দার। বলো পুত্র। আমার সিকান্দারকে আমায় ফিরিয়ে দিন। অসম্ভব। কেননা তুমি তোমার নিজের হাতে তোমার দ্বিতীয় সত্তাকে হত্যা করেছো। তাহলে এখন আমার কি কাজ? তোমার তৃতীয় সত্তাকে হত্যা করা, যা তোমারই ভিতর তোমার অজান্তে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করো এবং হত্যা করো। কেননা ওই তৃতীয় সিকান্দার সবচেয়ে বেশি ভয়ঙ্কর। ওর মৃত্যু না হলে আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওর মৃত্যু তো আমি কিছুতেই হতে দেব না। ওকে আমি আপনার থেকে মুক্ত করবই। কোন বিকৃত আত্মার মুক্তি সম্ভব নয়। যা বলছি তাই করো। তোমার তৃতীয় সত্তাকে আমার সামনে জাগ্রত করো এবং এক্ষুনি হত্যা করো। সবাইকে যে কেনা যায় না মিস্টার সাইলক। আমি ওদের সবাইকে রাশি রাশি ডলার দিয়ে কিনে নেব। কিন্তু সবাইকে যে কেনা যায় না মিস্টার সাইলক। ওই অবিকৃত আত্মাদের শক্তি অপরিসীম। ওরাই আমার তৃতীয় সত্তাকে জাগাবে এবং সিকান্দারকে মুক্ত করবে। ওই দেখুন, হাজার হাজার ভবিষ্যৎ এদিকে এগিয়ে আসছে। ওরাই ওই মুক্ত এবং অবিকৃত আত্মায় আপনাদেরকে ধ্বংস করবে।
আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে মানুষ মানুষকে ঘৃণা করে না, যেখানে ধরিত্রী ভালোবাসার আশীর্বাদ পুষ্ট, আর পথ শান্তির আলপনা। আমি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সকলেই পাবে স্বাধীনতার মধুর স্বাদ, যেখানে লোক শুষে মারবে না অন্তরাত্মাকে, অর্থ রিক্সায় শ্বাসরুদ্ধ হবে না আমাদের দিন, যেখানে প্রতিটি মানুষ হবে স্বাধীন, যেখানে মাথা নত করবে দুর্দশা আর মুক্তর মতো নিটল আনন্দ সমস্ত মানব জাতির প্রয়োজন। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, জিনিস পড়ে পড়ে না মাথাটা গেছে তোমার। কি হলো? উঠে পড়ো তাড়াতাড়ি। ভাই কোথায় চললে? ও তোমার তো সামনে পরীক্ষা না? যাও যাও যাও, মন দিয়ে পড়াশোনা করো। চলো চলো আপু কে তোমার কথা লেগেছে। দেখে শুনে যাও। ঠিক আছে, তুমি যাও। যাও অটো অটো স্যার বকবে, তাড়াতাড়ি যাও। অটো সিকান্দার, হ্যাঁ কাজে লেগে পড়ো। আমি দিদিকে দিয়ে তোমার নাস্তা ব্যবস্থা করে দিচ্ছি। যাও, ও পাঠিয়ে দেবে নাস্তা। উঠে পড়ো উঠে পড়ো। বইটা থাকলো এখানে। থিয়েটার পয়েন্টের রঞ্জিত বাবু, থিয়েটার পয়েন্টের রঞ্জিত বাবুকে অনুরোধ করছি এগিয়ে আসার জন্য। নিচু কাসিমা ऑडियंस लाइट प्लीज लाइट আপনারা দেখছিলেন নাটকের দলের তৈরি বেলা নাটক। তো এখন নাটকের দলের প্রধান কর্ণধারকে আমাদের থিয়েটার ফ্রন্টের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী সুভাষ। নাটকের দলের যিনি ডিরেক্টর, উনি যেমন আমাদের গুরু, তেমনি কাকিমা উনি আমাদের গুরুমা। এদিক থেকে আসতে বলুন না, এদিক থেকে আসতে। এদিক থেকে
আমি ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রিয়ম চলো। তোমাকে আমাদের অনেক ধন্যবাদ। এখানে আমাদের নাটকটি শেষ হলে এরপরে আরেকটি নাটকের জন্য শুরু হবে। আপনারা সবাই ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। হ্যাঁ, মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায় প্রভাত সময়ে সুচিরা মিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়ায় যেমনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা যেমনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। শুনছো? শুনছো? শুনতে পাচ্ছ? কি হলো? শিগগির এসো, শিগগির এসো বাগানে। কি হলো? পরে পড়ে গেলে নাকি? বারবার বলি ভোরের আলো ফোটার আগে বেরিও না, বেরিও না। তারপর ভোরবেলা বৃষ্টি হয়েছে। তুমি উঠতে যাও না, আমি আসছি। কি এটা? পড়ে আছে এখানে। সরে এদিকে সরে বলছি ছুঁবি তো না, আমি তো ছুঁয়েছি তো। আমি তো ওর গায়ে লেগে পড়ে গেলাম। তাতে কিছু না, এদিকে সরে এসো। চলো ঘরে চলো। ঘরে? হ্যাঁ। ঘরে কিন্তু ওর কি হবে? কি আবার হবে? এখানেই পড়ে থাকবে। এখানেই পড়ে থাকবে এরকম করে? তবে কিন্তু ঘরে নিয়ে যাবে না, এটা খুনের কেস, থানায় খবর দিতে হবে। কিন্তু কি হলো? শুনতে পাচ্ছি? না না, ঠিক আছে। আহা, ওদিকে তাকিও, তাকাচ্ছ কেন? চলো ঘরে চলো। থানায় খবর দিতে হবে। কিন্তু কি হলো? থানার নম্বর তো আমার কাছে নেই, কোনোদিন দরকার হয়নি। তোমার মোবাইলে থানার নম্বর আছে? আমার মোবাইলে কি আছে না আছে চাই আমি কিছু জানি না। তো বলি শিখে নাও ফোনটা দিয়েছি কি করতে। কিন্তু এখন কি করি? যাই নিজে কি করি? না, তুমি বরং হাসিদের একটা ফোন করো, ওরা হয়তো জানে। এই না, ব্যাপারটা মাঝখান করে কোনো লাভ নেই। বুঝতে পারছো না? হাসিদের কাছে থানার নম্বর চাইতে গেলে থানার নম্বর কেন, চুরি চামারি হয়েছে কিনা তখন সব ঘটনা খুলে বলতে হবে। সবাই জেনে যাবে, সব একে যদি একরকম কথা বলবে। সেটা আমি কি খবরটা দিয়ে আমি এখানে একা থাকবো না, তুমি বরং ওই হাসিদের। তুমি বুঝতে পারছো না কেন? হাসিদের সবটা বললে দলে দলে লোক বাগানে চলে আসবে, সে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। দেরি হবে না, বলছি 5 মিনিট আমি সাইকেলটা নিয়ে যাবো আর আসবো, থানায় যাবো, খবর দিয়ে চলে আসবো। হ্যাঁ তো চলো, তুমি ঠাকুর ঘরে চলো তো, ঠাকুর ঘরে গিয়ে বসবে। ধরো আমি এক্ষুনি চলে আসছি। আমার দেরি হবে না, আমি এক্ষুনি চলে আসছি। তুই এখানে এলি? আমি তোকে খুন করেছিলাম, সেই শোধ নেবার জন্য তুই এইরকম করে এখানে এলি?
এই তো দরজাটা খোলা ছিল। ও হ্যাঁ, পাপন এসেছিল। আমি বললাম তুই যা, আমি গিয়ে বন্ধ করছি। কি হয়েছে রে? কিসের কি? স্কুল থেকে এসে ডাকলি না কিছু না? না, কিছু হয়নি। স্কুল থেকে এসে ডাকলি না কিছু না, চুপচাপ বসে আছিস। স্কুলে কিছু হয়েছে? না, কিছু হয়নি। তা বললে তো শুনবো না, নিশ্চয়ই কিছু হয়েছে। অমনি অমনি কি আর মন খারাপ হয় মানুষের? লুকোচ্ছিস কেন? আচ্ছা মা, চাকরিটা যদি ছেড়ে দিই? ও মা, সে আবার কি? ভালো লাগছে না মা, কিছু ভালো লাগছে না। কি হয়েছে সেটা বল। বললাম তো, পড়াতে আর ভালো লাগছে না। এই শোন, তুই আমার পেটে জন্মেছিস, আমি তোর পেটে জন্মাইনি। তোর নাকি পড়াতে ভালো লাগছে না, এ কথা আমাকে কেটে ফেললে আমি বিশ্বাস করব? না গো, সত্যি। আসলে লেখাপড়াটা তো কিছু হচ্ছে না স্কুলে, আর সব কিছু হচ্ছে শুধু লেখাপড়াটা বাদ। লেখাপড়াটা হোক কেউ চাইছে না, স্টুডেন্টরা চাইছে না, গার্জিয়ানরা চাইছে না, তারা সবাই একটা স্ট্যাম্প চাইছে, ডিগ্রি। কেন? আসলে লেখাপড়াটা তো আর লেখাপড়া নেই না, তার মধ্যে অনেক সব ব্যাপার ঢুকে গেছে। সেটা আজকে হঠাৎ মনে হলো? না না, বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে। চাকরিটা তো করছি, কিন্তু কম বয়সে যেমন আনন্দ পেতাম, এখন কেমন যেন একটা বিরক্ত লাগে। সে বয়স বাড়লে যে কাজটা মানুষ নিত্যদিন করছে তাতে বিরক্তই লাগে। না না, ব্যাপারটা তা নয়। আসো, তোমাকে আমি বোঝাতে পারবো না মা। আমাকে বোঝাতে হবেও না। বৌমাকে একটা ফোন কর তো। কেন? সে কি করবে? কি আবার করবে? ভয় নেই, তোমার এইসব উল্টোপাল্টা কথা আমি তাকে বলতে যাব না। এমনি শরীরের খোঁজ খবর নেবে। ঠিক তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ ঠিক। এই সময় কেউ তাকে এইসব উল্টোপাল্টা কথা বলে? শুধু শুধু ভাবনা করবে মেয়েটা। হ্যাঁ রে, তুই বৌমাকে রোজ ফোন করিস তো? হ্যাঁ, সে তো করি। হ্যাঁ, এই সময় মন ভালো রাখতে হয়। আর তুমিও মন ভালো রেখো, বুঝেছো? যত সব বাজে চিন্তা। একটা সংসারী লোক আজ বাদে কাল বাবা হবে, চাকরি ছেড়ে দেবো। নে ফোনটা কর। হ্যাঁ চলো, ভেতরে চলো, ভেতরে গিয়ে ফোনটা করছি, চলো। যত সব পাগলকে নিয়ে হচ্ছে আমার সংসার। কি খাবি? চায়ের সঙ্গে দুটো মুড়ি মেখে দি। কোথায় গেলে বিভা? আরে গেলে কোথায় বিভা? আচ্ছা আচ্ছা, তুমি কি আবার একটা কথাও শুনে না? পই পই করে বলে গেলাম ঠাকুর ঘরে বসে থাকো, বাগানে আসবে না, ঠিক বাগানে চলে এসছো। গিয়েছিলাম তো ঠাকুর ঘরে, কিন্তু কিন্তু পারলাম না যে। কি পারলে না? ঠাকুর ঘরে গিয়ে গোপালের মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠলো। গোপাল তার ডান হাতটা বাড়িয়ে রেখেছে, মনে হলো সে সে এসেছে এতদিন পরে। কি সব বলছো তুমি? আমি তাকে মেরে ফেলেছিলাম, খুন করেছিলাম এই হাতে। এসেছে এসেছে ফিরে সব বলছো তুমি? না কিছু না। পুলিশের খবর পেয়েছো? হ্যাঁ, পুলিশ একটু বাদেই আসছে। কিন্তু কি সব ছেলে মানুষের শুরু করেছো বলো তো বিভা? কিছু না, চলো ঘরে চলো। কি হলো? না, একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম যে আসলে মরাকে একলা ফেলে রেখে যেতে নেই, কাউকে পাহারা দিতে হয়, তাই তো? তাই বলে তো আমরা ঘরে চলে যাবো আর ও একা একা পড়ে থাকবে, মন ঠিক সায় দিচ্ছে না। তার চেয়ে তুমি ভেতরে যাও, আমি এখানে থাকি। না না, আমি এখানেই থাকবো। এখানে থাকলে তোমার শরীর খারাপ হবে। আমার কিচ্ছু হবে না, আমি এখানেই থাকবো। বেশ, তাই থাকো। ঘর থেকে একটা পুরোনো চাদরটা নিয়ে আসবে। কেন? রোদ বেড়ে যাচ্ছে, ওর মুখের উপর রোদ পড়ছে, একটু চাপা দিয়ে দেবো। তাতে তোমার কি আমারই বাকি? কিরকম কথা বলছো কেন? কিরকম করে কথা বলছি? কেমন নিষ্ঠুরের মতো। কি করবো বলো? সকালবেলা বাগানে মরা পাহারা দিতে হচ্ছে, বিরক্ত লাগে কিনা বলো? সে তো ঠিকই, কিন্তু কেমন একটা মায়া হচ্ছে। আচ্ছা, পুলিশ কখন আসবে? বেলা বেড়ে যাচ্ছে,
তুমি তো ওদের ফোন নাম্বার হ্যাঁ, দিয়েছো, দেখো না একটু ফোন করে কখন আসবে। আসলে বলে এসছি তো মুখে, বারবার ফোন করলে যদি বিরক্ত হয় তাই জন্য। আমি আর ওর দিকে তাকাতে পারছি না। মুখ ফিরিয়ে থাকো। মুখ ফিরিয়ে থাকলে কি আর মন ফিরিয়ে থাকা যায়? নিজের ওপর জোর করো, নিজের ওপর জোর করতে না পারলে। ও বড়বাবু নমস্কার, আপনি এই দিক দিয়ে এলেন? বাড়িতে ঢোকার আগে চারপাশে একটু ঘুরে দেখছিলাম। পাঁচিলের অতিটা তো বেশ খানিকটা ভেঙে গেছে, ভেতর দিয়ে দিব্যি করে চলে আসে। বডি কোথায়? এই যে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে গুলিটা চালিয়েছে। মুখটা একেবারে এমন ভাবে ভেঙে চড়ে গেছে যে আপনারা আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? ভেতরে যান, আমি এদিকের কাজটা মিটিয়ে দিয়ে তারপরে আসছি। কথা আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, দেখুন এটা হয়তো একটা এক্সট্রিম ব্যাপার হয়ে গেল, তবে চুরি চামারের ভয়ও তো থাকে। পাঁচিলটা সারিয়ে নেবেন। নিশ্চয়ই সারিয়ে। এই শুনুন, বুঝলেন, এই ইলেকশনের দিন পর্যন্ত এরকমই চলবে। ইলেকশনের দিন একেবারে পুরোপুরি যুদ্ধক্ষেত্র মশাই, সাংঘাতিক অবস্থা। এই পঞ্চায়েত ইলেকশন না, সত্যি। তবে ইলেকশন মিটে গেলে সব আস্তে আস্তে কমে আসবে। সব খুন জখম এই নিত্য নৈমিত্তিক ব্যাপার মশাই। প্রত্যেকদিন নিউজ পেপার খুললে আর টিভি দেখলে সত্যি সহ্য করা যাচ্ছে না। মানুষ তো আসলে জন্তু, মানে বেসিক্যালি জন্তু, অ্যানিমাল ইনস্টিংক্ট। ইভলিউশনের মধ্যে দিয়ে পাল্টাতে পাল্টাতে আজ এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। যারা সেই সভ্যতার শিক্ষার আলোর মধ্যে দিয়ে যায়নি, তাদেরকে একটু পুছিয়ে দিলেই না ভেতরে আসল জন্তুরা একবারে বার হয়ে পড়ে। এখন আবার কে এলো? ও খবরের কাগজ। আপনি বসুন, আমি একটু আসি। চাটা খুব সুন্দর খেলাম। আসলে কি জানেন, থানায় যা সব চা খেতে হয় না, দুপুর মুখে দিতে করবেন দেখেই যাই। অবশ্য দেখবার আর কি বা আছে, যখন রক্তভাব সবই একেবারে আমাদের সাবজেক্ট, বুঝলেন না? একটা সিগারেট খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খান না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। আমার চলেন। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আমি না কিছুতেই সামলাতে পারছি না। আসলে এদিকে সকাল চা, সিগারেট আর এই খবরের কাগজ, এই তিনের কম্বিনেশনটা এমন ভাবে মনের মধ্যে কেটে গেছে না যে কি হলো? ডারউইনের থিওরি অফ ইভলিউশন সিলেবাস থেকে বাদ। বিবর্তনের মধ্যে দিয়ে যে মানুষ এসেছে তা আর ছাত্রছাত্রীদের পড়ানো হবে না। ওই ঈশ্বর সৃষ্টি করেছে, ভগবান পাঠিয়েছে, এই সবই বিশ্বাস করতে হবে। এখন না সারাদিন চোর ডাকাতের পেছনে ধাওয়া করে বেড়ায়। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, জানেন, শিক্ষা দীক্ষাও ছিল। সব পড়লে না ভয়ঙ্কর রাগ। দেশটাকে কোন পাতালে টেনে নিয়ে যাবে এরা, যেমন দিল্লিতে তেমনি এখানে। যা হবার তাই তো হবে। আপনি তো জানেন, অযোগ্য লোক ক্ষমতা হাতে পেলে সব সময় চাইবে তার আশপাশের মানুষগুলোকে ইডিয়েট বানিয়ে রেখে, যাতে করে সহজেই তাদের ভুল বোঝানো যায়। ভুল বুঝিয়ে
নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো অন্যদিকে চালনা করা যায়, নিজেদের মর্জিমাফিক চালনা করা যায়। আচ্ছা, আপনাদের মনে হয় না আপনারা সবাই এক একজন পুলিশ হয়ে গেছে? সেটা কিরকম? না, এই দেখুন, এই যে আপনাদের চারপাশে যা সব করছে, খুন, জখম, রক্তপাত, আরো যা যা কিছু, সব আপনাদের কিরকম অভ্যেস হয়ে গেছে এই সিগারেট খাওয়ার মতো। দেখুন, পুলিশের নার্ভ খুব স্ট্রং হতেই হয়, এটা আমাদের পেশার একটা অঙ্গ বলতে পারে। কিন্তু ধরুন সাধারণ মানুষ, কমন পিপল, তারাও রোজ রাত্রিরে রুটি চিবোতে চিবোতে টিভিতে দেখছে, রকম দেখছে, রক্ত দেখছে। বাড়িতে আর কেউ থাকে না? না, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, তাই বলছি। না, আমরা দুজনেই থাকি। আচ্ছা, বাই এনি চান্স ছেলেটা কি আপনাদের চেনা? না, কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ছে না। ঠিক, যেরকম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা চালিয়েছে, মুখটা যেভাবে ভেঙে চুরে গেছে, তাতে চেনা শক্ত। তবু খবর লাগাতে হবে, কখন আনলো, কখন ফেললো। আচ্ছা, আপনারা কোনো শব্দ টব্দ কিছু শোনেননি? আসলে রাতে ওকে একটা ঘুমের ওষুধ খেতে হয়। আপনিও কিছু শোনেন? না, আসলে আমাদের বেডরুমটা বাগান থেকে অনেকটা দূরে, তাছাড়া সেই সময় বৃষ্টি হচ্ছে। না না, ঘটনাটা ঘটেছে বৃষ্টি হওয়ার অনেক আগে। মুশকিলটা হচ্ছে বৃষ্টি এসেছে কাল ভোর রাতের দিকে, এই 3টে সাড়ে 3টের সময়। বৃষ্টির পরে যদি হতো না, আর অনেক বেশি ক্লু পাওয়া যায়। ক্লু মানে? ক্লু মানে ধরুন এইটা ভিজে মাটিতে পায়ে ছাপ, কিংবা ধরুন বডিটা যদি টেনে এনে থাকে, তাহলে ঘাসে ছেঁচড়ানোর দাগ। ভিজে ঘাস খুব সহজেই উপরে আসে তো। যাই ঘটুক, কোনটা না এখানে হয় না, অন্য কোথাও খুন করে তারপরে বডিটা এখানে এনে ফেলা হয়েছে। কিন্তু কেন? হয়তো যেখানে খুনটা হয়েছে সেখানে বডিটা ফেলার কোনো অসুবিধা থাকতে পারে। হতে পারে সেটা কারোর বাড়ি, কিংবা এদের কোনো ক্ষেত। আর ক্ষেত মানে আমি জানি, কিন্তু আমাদের বাগানেই বা ফেলতে যাবে কেন? ভেরি সিম্পল, এখানে আপনার দুজন বয়স্ক মানুষ একা থাকে, ধরা পড়ার চান্স কম, ভাঙা পাঁচিলের গর্তটা দিয়ে ফেলে দিয়ে গেছে। মানে কাজটা যারা করেছে, এই এলাকাটা তারা খুব ভালো করেছে। কোন বাড়ি থেকে থাকে, কোথায় কোন বলতা, সব তাদের নকল। এছাড়া আপনাদের এখানে বডি ফেলার কোনো কারণ তো আমার এই মুহূর্তে মাথায় আসছে। কিন্তু আনলো কি করে? বই আনতে হয়েছে তো? আরে বাবা, বই এনেছে মানে কি কাঁধে করে বই এনেছে? তবে গাড়ি হতে পারে, খুব সম্ভব ভ্যান, রিক্সা টিক্সা জাতীয় কিছু হবে। ওদের দলে কারোর হয়তো সেরকম কিছু ছিল। যাই ঘটুক না কেন, ঘটনাটা ঘটেছে বৃষ্টি হবার অনেক আগে। যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা চালানো হয়েছে, মুখটা এমন ভাবে ভেঙে চুরে গেছে যাতে বৃষ্টির পরে যদি হতো না, তাহলে আরো অনেক অনেক রক্ত পাওয়ার কথা। আমি যাই। কি হলো? না না না, ঠিক আছে, আপনার সামনে এই কথাগুলো বলা, আমরা পুলিশ না। না না, সেটা ঠিক আছে। আসলে ওই একটু নার্ভাস হয়ে যায় তো, নার্ভের রোগ আছে তো। আমি দেখছি, আপনি বসুন। না, আমি এবার বুঝলেন না, আপনি এবার দেখেই আসুন। ঠিক, বাড়িতে পুলিশ এসেছে তো, খোঁজ খবর নিতে এসেছে। বলছি যে আপনার স্বামী কি করে? উনি ব্যাংকে চাকরি করতেন, রিটায়ার করেছেন। আচ্ছা, তো আপনারা কি অনেকদিন ধরেই এখানে? মানে আমি এই থানায় নতুন এসেছি তো, তাই আর কি। অনেকদিন আগে আমরা ওই কলকাতায় ফ্ল্যাটটা বিক্রি করে এখানে চলে এসেছি। অনেকদিন মানে রিটায়ার করবার পর? না না, রিটায়ার করবার আগে। আগে? হ্যাঁ। ব্যাংক তো কলকাতাতেই ছিল নাকি? হ্যাঁ, কলকাতাতেই ছিল। তাহলে
কলকাতা থেকে ছেড়ে ছুড়ে সব এখানে চলে এলেন। ওলা পাকায় থাকার ইচ্ছে? আমরা শান্তি শান্তি পছন্দ করি। শান্তি? কলকাতার ফ্ল্যাট বিক্রি করে এইখানে চলে এলেন শান্তির খোঁজে। ছায়াছড়ি নীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি নেই দিদি, শান্তি কোথাও নেই। এখানকার অবস্থা আরো খারাপ। মানুষের অভাব বেশি তাই লোভ বেশি, ক্ষমতা কম তাই ভয়ও বেশি, মিডিয়া নেই তাই লোক জানাজানিকে পাত্তা না দেবার নির্লজ্জ দাপটটাও বেশি। ভয় আর লোভ এই দুটো দিয়ে মানুষকে যে একেবারে পোষা কুকুর বানিয়ে রাখা যায় সেটা তো বিশ্বাস করবে। আর তাছাড়া এখানকার পলিটিক্সটা না একে পাশের ফ্ল্যাটে হাসির পর জানতে চাইছিল পুলিশ এসছে কেন, পরে আবার আসবে বললো। এই আরেকটা ঝামেলা। আর কিছুক্ষণের মধ্যে হয়তো দেখবেন প্রেস মিডিয়া সব চলে এসেছে। আমি একটা কাজ করি বুঝলেন, আমি এখানে একজনকে পোস্টিং করে দিই। দেখুন প্রেস মিডিয়া এদের তো ঠেকাতে পারবো না, অন্তত আশেপাশের লোকগুলোকে তো দিয়ে একটু ওই আর কি। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। দেখুন এত বড় একটা কাণ্ড ঘটে গেল, মোটের উপর একটু চাপ পড়বি। তাছাড়া দুজন বয়স্ক মানুষ এখানে একা থাকে, আর কেউ থাকেও না। ছেলে মেয়েরা কি সব বিদেশে? না, আসলে আমরা নিঃসন্তান। ঠিক আছে, আজ যাই। পোস্টমর্টম রিপোর্টে এলে হয়তো আরেকবার বিরক্ত করতে। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, পাঁচিলটা কিন্তু সারিয়ে নেবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সারিয়ে নেবেন। তোমার খিদে পেয়ে গেছে তো, আমি খাবারটা নিয়ে আসি। না আমার খিদে পাইনি, তুমি একটু বসো, কথা আছে। বলো কি হলো বলো। বিভা, বিভা আমার খুব খারাপ লেগেছে, মানে আমি খুব কষ্ট পেয়েছি বলতে পারো। কষ্ট তো হবেই। না না না, তুমি যে কষ্টের কথা ভাবছো সেই কষ্ট নয়, ওই ছেলেটির জন্য আমার কোনো কষ্ট হয়নি। বিভা, আমাদের যে ছেলেটা চলে গেছে তার জন্য তুমি নিজেকে এতদিন অপরাধী বলে ভেবে এসেছো, অথচ আমাকে জানতে পর্যন্ত দাওনি। তুমি তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি কেন বললে বিভা, কেন বললে? তবে কি সে ফিরে এসেছে যাকে তুমি নিজের হাতে খুন করেছো? কেন বললে বিভা? তুমি তো ভালো করেই জানো খুন করার কোনো প্রশ্নই ওঠে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি যাই খাবারটা নিয়ে আসি তোমার। না, এই কথাটা আমায় জানতে হবে। আমার তো তুমি ছাড়া আর কেউ নেই বিভা, তোমারও তো আমি ছাড়া অন্য কিছু অন্তত থাকার কথা ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি ছিল, এতদিন ছিল। সেই জন্য তুমি এই কথাটা গোপন করে রেখেছো আমার কাছে। কেন করেছো বলো? সব কথা বলা যায় না। কেন যায় না? কেন যায় না? যায় না। মানুষ নিজের মনের সব কথা অন্যকে বলে ফেলতে পারে না। আর ধরো যদি আমি বলতাম, কি করতে তুমি? সান্ত্বনা দিতে। কি হতো সেই সান্ত্বনার? কি হয়? আমি তোমায় ধরে থাকতাম বিভা, এইভাবে ধরে থাকতাম। মানুষ তো এমনি করেই বাঁচে, তাই না? ধরে থাকা? ধরে থাকা বলতে কি বোঝায়? তুমি আমার বাইরেটা ধরে থাকতে, আমার শরীরটা, কিন্তু কিন্তু তার ভেতরে তাকে ধরে থাকা যায়। যায়, নিশ্চয়ই যায়। যদি অন্যজন ঢুকতে দেয় সেখানে, তুমি তো তোমার মনের ভেতর আমাকে ঢুকতেই দাও না। দেব না। ওইটুকু একটা মাত্র 2 মাস 13 দিন বয়স, কেন ওকে দিয়ে আমি লোকালোপি করতে গেলাম? আর যদি গেলামই আরো সাবধান হলাম না কেন? আমার হাত থেকে ফসকে পড়ে গেল ছেলেটা। বাপের কি কোনো ক্ষমা আছে? এটা পাপ নয়, এটা ভুল, এটা অ্যাক্সিডেন্ট। না না না, এটা ভুল নয়, অ্যাক্সিডেন্ট নয়, এটা পাপ।
এটা পাপ নয়, এটা ভুল, এটা অ্যাক্সিডেন্ট। কেন বাকি কথা বলছো? কেন একটা মিথ্যে বিশ্বাস নিয়ে এতদিন ধরে? কেন এলো? সরি বিভা, সরি। কেন কেন এলো? আমরা আমরা কলকাতা থেকে এখানে পালিয়ে এলাম। আমরা যেখানে যাব, যেখানে পালাবো, সেইখানে যাবে আমাদের পিছু পিছু এই মরা মুখ নিয়ে। কি সব বলছো তুমি বিভা? তোমার ওই ছেলের সাথে এই ছেলেটির কি সম্পর্ক? আমি জানি 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 কোনো সম্পর্ক নেই। আমার যুক্তি জানে, আমার বুদ্ধি জানে, কিন্তু যুক্তি বুদ্ধির বাইরে আলাদা কিছু কেন আমাকে বারবার বলছে যে আচ্ছা আমি কি আবার পাগল হয়ে যাচ্ছি? কেন এমন ভাবছো বিভা? ডাক্তারবাবু তো বলেছেন আপনার স্ত্রী আর এখন অনেকটা নর্মাল, কিন্তু সাবধানে রাখবেন যাতে কোনো শক না লাগে। ঠিক হয়ে যাচ্ছে। নর্মাল নর্মাল নর্মাল, আমি তো নর্মাল হয়ে গিয়েছিলাম। আগের মতো ওই মাঝ রাত্রিরে উঠে বিছনায় বসে থাকা আমার বন্ধ হয়ে গিয়েছিল। তোমাকে বলিনি জানো, ডাক্তারবাবুকে বলেছি আমি সুইসাইড করতে গিয়েছিলাম, কিন্তু সাহস হলো না। জানি আমি, ডক্টর চ্যাটার্জি আমাকে বলেছেন, কিন্তু বিভা তার সাথে এর কি সম্পর্ক? তোমার ওই ছেলের সাথে এর কোনো সম্পর্ক নেই। হয়তো এই ছেলেটি সত্যি একটা খুনি, বদমাইশ। অন্য পার্টির ছেলেরা এই ছেলেটাকে খুন করে আমাদের বাগানে ফেলে রেখে গেছে। ছেলেটা খুনি? ওইটুকু একটা ছেলে? কি হয়েছে? খুনি হতে গেলে কি বয়সে বড় হতে হয়? দেখছো না চারপাশে, এখন তো পঞ্চায়েত ইলেকশন সামনে, এখন তো এই সবই চলবে। এই পার্টির ছেলেরা ওই পার্টির ছেলেকে মারবে, ওই পার্টির ছেলেরা এই পার্টির ছেলেদের মারবে, আর আমরা শুধু দেখে যাবো, কিছু করার নেই। যারা রাজনীতি করে তারা সবাই খুনি? খুনি হয়ে জন্মায়? কেন হবে? ওদেরকে বোঝানো হয়, অমুককে মারো, তমুককে কাটো, ওদেরকে বোঝানো হয়। আমি সেটাই তো বলছি। আমার যে ছেলেটাকে আমি খুন করেছি, আমি তোমায় বারণ করছি এই কথাটা বলতে। আচ্ছা ও যদি বেঁচে যেত না এই বয়সে, হয়তো আমাদের এই বাগানে এরকম করে ওকে চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। ঠিক আছে, তোমার খাবারটা নিয়ে আসছি। শোনো, তুমি যেটা বলছো সেটা হতেও পারছে। আমাদের ওই ছিল হয়তো একটা খুনি, একটা বদমাইশ গুন্ডা হতেই পারত। তুমি এখন টিভিতে দেখো না, বাবা মাকে খেতে দেয় না, অত্যাচার করে, তেমন হতেই পারত। কি পারতো না? তুমি হাসছো। আমরা ভালো কিছু আশা করতে পারি না, না? আমাদের আশা করার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে। যাই, তোমার খাবারটা নিয়ে আসি।